20 নম্বরটাও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, আমরা 21 থেকে শুরু করছি। প্রমাণ চাপে জল ব্যারোমিটারের উচ্চতা হবে 10.336 মিটার, অপশান এ। 22 নম্বরের দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2। তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। দেখো, 1 নম্বর তরল 2 নম্বর তরল লিখে নিয়েছি, সমভরে মিশ্রিত করা হলো। ভর হচ্ছে m দুটোরই, ঘনত্ব হচ্ছে D1 D2, আয়তন হচ্ছে V1 m/D1 V2 m/D2, তাহলে মোট ভর 2m, মোট আয়তন V1 প্লাস V2 করলে আমাদের m/D1 প্লাস m/D2 বেরোচ্ছে। তারপর m কমন নিলে ওপরে D1 প্লাস D2, নিচে D1 D2। এবার মিশ্রণের ঘনত্ব হবে ভর ভাগ আয়তন, তাহলে 2m/m D1 প্লাস D2 বাই D1 D2, তাহলে D1 D2টা ওপরে চলে গিয়ে 2 D1 D2 বাই D1 প্লাস D2 হলো। এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই অপশান বি হবে। W1 ওজনের একটি বস্তু W2 ওজনের জল অপসারিত করে, তাহলে বস্তুটি জলে ডুবে গেলে আমরা বলতে পারি W1 গ্রেটার দ্যান W2। 1 টর হলো 1 মিলিমিটার Hg চাপের সাথে সমান। 25-26 আমাদের এত জটিল জিনিস নেই, সুতরাং আমরা সেটা করছি না, চলে যাচ্ছি সরাসরি 27-এ। একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে স্টিমারটি আরও ভেসে উঠবে, কারণ আমরা জানি যে সমুদ্রের জলে অনেক লবণ মিশে থাকে বলে তার ঘনত্ব বেশি, ফলে প্লবতা বেশি, তাই স্টিমারটি উপরের দিকে আরও একটু বেশি বল অনুভব করবে, তাই সেটা একটু উপরের দিকে ভেসে উঠবে। পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি, আমি একটুখানি সেট করে নিই। দেখো, পরের প্রশ্নে আছে নিচের কোনটি চাপের একক নয়? নিউটন পার মিটার স্কোয়ার, বার, টর এগুলো সবই চাপের একক, নিউটন বলের একক, তাহলে এটাই হবে উত্তর। তরলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওর ওপরে চাপ বৃদ্ধি পায়, কিন্তু প্লবতা স্থির থাকে, কারণ আমরা জানি প্লবতা নির্ভর করে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, তরলের ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণের ওপর। নেক্সট প্রশ্ন, তরলের ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে। 31 নম্বর প্রশ্ন, কোনটি তরল পদার্থের সাধারণ ধর্ম প্রকাশ করে না? উত্তর হবে প্লবতা, কারণ প্লবতা তরলের নিজস্ব ধর্ম নয়, সেটা নিমজ্জিত বস্তুর আয়তনের ওপর নির্ভর করে, নিমজ্জিত বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর নির্ভর করে। আচ্ছা, কোনো তরলে একটি বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করে ছেড়ে দেওয়া হলে সেটি ওপরে উঠতে শুরু করে, তার মানে প্লবতা বস্তুর ওজনের থেকে বেশি, তাই জন্য ঠেলে সেটাকে ওপরের দিকে তুলে দিচ্ছে। 34 নম্বর প্রশ্ন, একটি নৌকা জলে ভাসছে, মূলত যে বলের জন্য নৌকাটি ভাসে তা হলো অপশান ডি, প্লবতাজনিত বল। নেক্সট দেখো, 36 নম্বর প্রশ্নে, একটি স্প্রিং তুলা থেকে একটি ব্লককে বায়ুতে ঝুলিয়ে দেওয়া হলে সেটি 60 নিউটন পাঠ দেয়। ব্লকটি জলে নিমজ্জিত অবস্থায় থাকলে স্প্রিং তুলার পাঠ হয় 40 নিউটন। ব্লকটির আপেক্ষিক গুরুত্ব আমাদের নির্ণয় করতে হবে, সেটা আমরা করব এরকমভাবে। আমরা প্রথমে লিখে নিচ্ছি যে বায়ুতে ওজন 60 নিউটন, জলে ওজন 40 নিউটন, তাহলে ওজনের আপাত হ্রাস হচ্ছে 20 নিউটন। এখানে ওজন থেকে ভর বার করতে হবে, তো সহজ করার জন্য আমরা জি-কে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিলাম, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলে আমাদের ভর বেরিয়ে যাবে 2 কেজি। 2 কেজিকে 2000 গ্রামে নিয়ে গেছি। এই 2000 গ্রাম জলের আয়তন হচ্ছে 2000 সিসি, তার মানে ব্লকটার আয়তনও 2000 সিসি। ব্লকের ভর দেওয়া নেই, ভর বার করতে গেলে 60 নিউটনকে আবার 10 দিয়ে ভাগ করব, তাহলে 6 কেজি, তার মানে 6000 গ্রাম। তাহলে ঘনত্ব হবে 6000 গ্রাম ভাগ 2000 সিসি, তার মানে কাটাকুটি করলে 3 গ্রাম পার সিসি। এটা সিজিএস পদ্ধতিতে ঘনত্ব বেরোলো, তাহলে আপেক্ষিক গুরুত্ব হবে শুধু এই মানটা, অর্থাৎ 3। এরপরে আমাদের প্লবতা 39, একটি ঊর্ধ্বমুখী বল, গভীরতা বাড়লে আমরা জানি চাপ বাড়ে হবে। প্রমাণ চাপের মান হচ্ছে 1.013 বার। অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর ক্ষেত্রে কোনটি থাকবে না? অভিকর্ষহীন স্থানে প্লবতা থাকে না।
ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত করা হয় যে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। ধীরে ধীরে বাড়া মানে হচ্ছে উচ্চচাপ হচ্ছে, এবং উচ্চচাপ হওয়ার অর্থ হচ্ছে আর্দ্রতা কমে যাচ্ছে, অর্থাৎ আবহাওয়া শুষ্ক হবে ও পরিষ্কার থাকবে। একটি বস্তুর বায়ুতে ওজন 25 GF এবং জলে পুরো নিমজ্জিত অবস্থায় ওজন 20 GF, তাহলে বস্তুর আয়তন কত হবে? এখানে আমরা আপাত ওজন হ্রাস বার করব, সেটা 5 GF। 5 GF হচ্ছে অপসারিত জলের ওজন, তাহলে অপসারিত জলের ভর হচ্ছে 5 গ্রাম, তাহলে অপসারিত জলের আয়তন হচ্ছে 5 সেন্টিমিটার কিউব, তাহলে এটাই হচ্ছে বস্তুর আয়তন। লাস্ট প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে ঘাতের একক। ঘাত হলো আসলে বল, তাহলে ঘাতের একক হবে নিউটন। তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটার আমাদের সমস্ত এমসিকিউগুলো মোটামুটিভাবে আলোচনা হয়ে গেল। যেগুলো আমি এখান থেকে বাদ দিয়েছি সেগুলো তোমাদের এই 9-এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়।